আজকের গল্পটা এমন এক সময়ের যখন এক অজানা ভাইরাস পৃথিবীটাকে প্রায় শেষ করে দিয়েছে। দিনের বেলা মানুষ কোনোভাবে টিকে থাকে, কিন্তু রাত নামলেই বের হয় ভয়ঙ্কর কিছু, যাদের সামনে পড়লে বাঁচার কোনো সুযোগ নেই। তাই এখানে প্রতিটা রাত মানেই বাঁচা মরার লড়াই। আর এই ভয়ঙ্কর বাস্তবতার গল্প নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের মুভি ডেলাইটস এন্ড। গল্পের শুরুতে আমরা একটি নির্জন রাস্তায় একটি গাড়ি দেখতে পাই। এই গাড়িটি খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল। গাড়িটির চারিদিকে কাচের পরিবর্তে বিপদ থেকে বাঁচার জন্য মজবুত খাঁচা বা জালি লাগানো ছিল। এটি দেখে আমরা বুঝতে পারি যে এই এলাকায় নিশ্চয়ই এমন কিছু আছে যা অত্যন্ত বিপজ্জনক। ঠিক তখনই গাড়িটি একটি গ্যাস স্টেশনে গিয়ে থামে এবং সেখান থেকে এক ব্যক্তি হাতে বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে আসে। এই লোকটির নাম থমাস। থমাস প্রথমেই গ্যাস স্টেশনের পাশের বাড়ির ভেতরে যায় এবং সেখানে ঘরের প্রতিটি কোণা পরীক্ষা করে দেখতে থাকে কোথাও কোনো বিপদ আছে কিনা, কিন্তু ভেতরে সে কোনো বিপদ অনুভব করে না। তবে যখনই সে ঘর থেকে বেরিয়ে আসে, অমনি পাশে রাখা একটি ফ্রিজ জোরে নড়তে শুরু করে এবং সেখান থেকে অদ্ভুত সব শব্দ আসতে থাকে, যা দেখে থমাস ঘাবড়ে যায় এবং সে যখন ফ্রিজটি খুলে তখন ভেতরে একটি জম্বি দেখতে পায়। এটি দেখে থমাস দ্রুত একটি রড তুলে নিয়ে ফ্রিজটিকে ভালোভাবে লক করে দেয়। এরপর ওই ফ্রিজ থেকে আরো জোরে শব্দ আসতে থাকে। থমাস একটি চেইন দিয়ে সেই ফ্রিজটিকে নিজের গাড়ির সাথে বেঁধে দেয়। এরপর থমাস তার গাড়ি স্টার্ট দিয়ে ফ্রিজটিকে টেনে হিঁচড়ে একদম কড়া রোদের মধ্যে নিয়ে আসে। থমাস গাড়ি থেকে নেমে ফ্রিজ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বন্দুক দিয়ে গুলি করে ফ্রিজের লকটি ভেঙে দেয়। তখনই ফ্রিজ থেকে একটি জম্বি বেরিয়ে আসে। বাইরে বেরোনোর সাথে সাথেই জম্বিটির শরীরে সূর্যের তাপ লাগায় সে জ্বলতে শুরু করে এবং শরীর থেকে ধোঁয়া বের হতে থাকে। সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। কিছুক্ষণ পর দেখতে দেখতে জম্বিটি মারা যায়। এই জম্বিরা কিন্তু সাধারণ কোনো জম্বি নয়, এরা অনেকটা ভ্যাম্পায়ারের মতো। এরা রোদের তীব্রতা একদমই সহ্য করতে পারে না, অর্থাৎ এরা রাতে সুপার অ্যাক্টিভ হয়ে যায় এবং দিনের আলোয় একদম অসহায় হয়ে পড়ে। তাই তারা রাতে শিকারের জন্য বের হয়। এরপর থমাস আবার গাড়িতে বসে সামনের দিকে রওনা হয় এবং কিছুক্ষণ পরেই সে একটি শহরে পৌঁছে যায়। সেখানে থমাস খাবার খোঁজার জন্য একটি বড় বাড়ির ভেতরে ঢুকে। ভেতরে ঢুকতেই আমরা দেখি যে ঘরের সব আসবাবপত্র এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তখন থমাস খুব সতর্ক হয়ে ঘরের প্রতিটি কোণা খুঁটিয়ে দেখে যে কোথাও কোনো জম্বি আছে কিনা। তখনই সে রান্নাঘরে একজন মৃত মানুষকে দেখতে পায়, যাকে জম্বিরা মেরে ফেলেছিল। এটি দেখে থমাস সতর্ক হয়ে যায় এবং যখনই সে আরো কিছুটা সামনে এগিয়ে যায় তখনই তার সামনে দ্বিতীয় এক মৃত ব্যক্তিকে দেখতে পায়। থমাস যখন এই লোকটির কাছে যায় তখন সামনের দরজায় এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে মোটেও নড়াচড়া করছিল না এবং এক জায়গাতেই দাঁড়িয়েছিল। তাই সে ভাবে এটি হয়তো সাধারণ কোনো মানুষ, যে কারণে কনফার্ম হওয়ার জন্য থমাস তার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু ওই ব্যক্তি কোনো জবাব দেয় না। জবাব না পেয়ে থমাস তার উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু গুলি লাগা সত্ত্বেও ওই লোকটি একটুও নড়ল না। এটি দেখে থমাস বিভ্রান্ত হয়ে যায় এবং লোকটির আরো কাছে যেতে থাকে। কিন্তু যখনই থমাস কাছে গিয়ে পর্দা সরায় তখনই সে জানতে পারে যে এটি আসলে একজন মহিলা, যে নিজে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু থমাস বোঝার আগেই যে এটি তার জন্য পাতা একটি ফাঁদ, তখনই পেছন থেকে এক জম্বি এসে থমাসের উপর আক্রমণ করে। কিন্তু থমাস কোনো মতে নিজেকে বাঁচিয়ে জম্বিটিকে নিচে ফেলে দেয় এবং গুলি করে মেরে ফেলে। গুলির শব্দ শুনে সেখানে আরো অনেক জম্বি থমাসের দিকে দৌড়ে আসতে শুরু করে। তখন থমাস হামাগুড়ি দিয়ে বাইরের রোদের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই পেছন থেকে এক জম্বি তাকে ধরে ফেলে। তবে থমাস তাকে লাথি মেরে নিজেকে ছাড়িয়ে নেয় এবং বাইরে এসে বাড়ির ছাদে বসে পড়ে, যার ফলে তার প্রাণ বেঁচে যায়, কারণ জম্বিরা এখন তাকে কামড়ানোর জন্য রোদের মধ্যে আসতে পারবে না। তখনই থমাস বাইরে থেকে কারো আওয়াজ শুনতে পায়। সে ছাদ থেকে নিচে রাস্তার ঠিক মাঝখানে একটি মেয়েকে বসে থাকতে দেখে। মেয়েটি রোদের মধ্যে মাথা নিচু করে বসেছিল। এটি দেখে থমাস অন্তত এতটুকু বুঝতে পারে যে এই মেয়েটি কোনো জম্বি নয়, কারণ যদি সে জম্বি হতো তবে রোদ লাগার কারণে সে পুড়ে যেত। কিন্তু থমাস এটা বুঝতে পারছিল না যে মেয়েটি একা এভাবে কেন বসে আছে। ঠিক তখনই সেখানে একটি গাড়ি আসে। গাড়ির ভেতরে থাকা লোকজন রাস্তার মাঝখানে একটি মেয়েকে বসে থাকতে দেখে গাড়ি থামিয়ে দেয় এবং সেখান থেকে চারজন লোক হাতে বন্দুক নিয়ে বেরিয়ে আসে, যাদের মধ্যে একজন মেয়েও ছিল। এই মেয়েটির নাম সারা। এই চারজনের মধ্যে একজন লোক রাস্তায় বসে থাকা মেয়েটিকে সাহায্য করার জন্য খুব সাবধানে সামনে এগিয়ে যায়
কিন্তু সে জানতো না যে এটি তাদের জন্য একটি ফাঁদ। যখনই লোকটি মেয়েটির কাছে যায় তখনই ওপর থেকে কেউ তাকে গুলি করে দেয়। এতে ওই লোকটি সেখানেই মারা যায়। বিপদ বুঝতে পেরে লোকটির বাকি সঙ্গীরা গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। আসলে এই মেয়েটিকে একটি গ্যাংয়ের লোকজন টোপ হিসাবে ব্যবহার করছে। তখন সেই দুই দলের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। কিন্তু যে দলের একজন লোক মারা গেছে তাদের এখন মাত্র 3 জন বেঁচে ছিল। তাই তারা এই দ্বিতীয় দলটির তুলনায় দুর্বল হয়ে পড়ে এবং দেখতে দেখতে ওই দ্বিতীয় দলটি তাদের আরো 2 জন সঙ্গীকে মেরে ফেলে। এখন শুধু সারা নামের এই মেয়েটি বেঁচে ছিল এবং এই সবকিছু থমাস উপরের ছাদ থেকে দেখছিল। এরপর গ্যাংয়ের সব লোক বাইরে বেরিয়ে আসে এবং সারার ওপর বন্দুক তাক করে তাকে চারপাশ থেকে ঘিরে ধরে। গ্যাংয়ের লিডার সারার কাছে আসে এবং সারাকে উত্ত্যক্ত করতে শুরু করে। সে সারার সাথে জবরদস্তি করছিল। তখনই পেছন থেকে থমাস বন্দুক দিয়ে তাদের গুলি করতে থাকে এবং একে একে গ্যাংয়ের সব লোককে মেরে ফেলে। থমাস গ্যাং লিডারকেও আহত করে দেয়। এখানে লিডার মিনতি করে সারার কাছে ক্ষমা চায় এবং থমাসকে বলে যে আমার প্রাণ ভিক্ষা দাও, তোমার যা চাই নিয়ে যাও, শুধু আমার প্রাণ বাঁচিয়ে আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল এবং থমাস তাকে সেখানেই মরার জন্য ফেলে রেখে চলে যেতে থাকে। এদিকে এত কিছু হওয়ার পরেও ওই মেয়েটি একইভাবে রাস্তার মাঝখানে বসেছিল। তখন সারার মেয়েটি কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে তোমার আর তোমার বাচ্চার কি হয়েছে। তখন মেয়েটি সারাকে তার বাচ্চাটিকে দেখায়, যা দেখে আমরা জানতে পারি এটি কোনো আসল বাচ্চা নয়, বরং একটি পুতুল। সাথে আমরা এটাও জানতে পারি মেয়েটির মানসিক অবস্থা ঠিক নেই। সারার ওই মেয়েটির ওপর মায়া হয়, তাই সারা তাকে একা ফেলে যেতে চায়নি, কারণ যদি এই মেয়েটি এখানে একা থাকে তবে রাত হতেই জম্বিরা একে ছিঁড়ে খেয়ে ফেলবে। তাই সারা এই মেয়েটিকে সাথে নিয়ে সরাসরি থমাসের কাছে যায় এবং থমাসকে ধন্যবাদ জানায়। সে থমাসকে বলে তুমি যদি আমাকে সাহায্য না করতে তবে আজ আমি বেঁচে থাকতাম না। কিন্তু থমাস তার কথার বিশেষ কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতে নেয়। তখন সারা বলে আমি শহরের মাঝখানে আমার দলের সাথে থাকি, সেখানে আমাদের কাছে প্রচুর খাবার আছে এবং আমরা যেখানে থাকি সেটি একটি পুলিশ স্টেশন, তাই তুমিও আমাদের সাথে যেতে পারো। সেখানে তুমি খাবারও পাবে এবং তোমার জীবনও নিরাপদ থাকবে। থমাসের কাছে সারার কথা ঠিক মনে হয়, তাই থমাস তার সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর তারা 3 জন গাড়িতে বসে রওনা দেয়। কিছুটা পথ যাওয়ার পর সারা জানায় আমরা যে পুলিশ স্টেশনে থাকি সেটি এখান থেকে 5 কিলোমিটার দূরে। এটি শুনে থমাস ঘাবড়ে যায়, কারণ রাত হতে আর বেশি সময় বাকি ছিল না। তাই যত দ্রুত সম্ভব তাকে অন্ধকার নামার আগেই তাদের গন্তব্যে গিয়ে পৌঁছাতে হবে। কারণ তো আপনারা জানেন সূর্য ডুবলেই এই জম্বিরা চারদিক থেকে পিলপিল করে বেরিয়ে আসবে। আর তাই হলো, শহরে পৌঁছানোর আগেই অন্ধকার হয়ে গিয়েছিল এবং গাড়ির শব্দ শুনে সব দিক থেকে জম্বিরা তাদের গাড়ির পিছু নিতে শুরু করে। তাই থমাস ফুল স্পিডে গাড়ি চালাতে থাকে, কারণ সে জানতো যদি ভুল করেও গাড়ি থেমে যায় তবে জম্বিরা তাদের টুকরো টুকরো করে ফেলবে। কিছুটা সামনে যাওয়ার পর সারা তার সঙ্গীদের সাথে ওয়াকিটকিতে যোগাযোগ করে এবং জানায় যে আমরা পুলিশ স্টেশনে পৌঁছাতে চলেছি, তোমরা জলদি দরজা খোলো। সাথে সে তার সঙ্গীদের বলে যে আমাদের পেছনে অনেক জম্বি লেগে আছে, তাই তোমরা সবাই তৈরি থাকো। এটি শুনে ওখানকার লোকজন সতর্ক হয়ে যায় এবং পুলিশ স্টেশনের ভেতরে যতজন বেঁচে ছিল তারা তাদের সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে থাকে এবং তাদের বলে যে আমাদের ফিরে আসা পর্যন্ত কেউ কোনো শব্দ করবে না। এরপর সবাই বন্দুক নিয়ে তৈরি হয়ে যায় এবং দেয়ালে থাকা একটি বোতাম টিপে দেয়, যার ফলে দরজা খুলতে শুরু করে। গাড়ি পুলিশ স্টেশনের কাছে পৌঁছানোর সাথে সাথেই থমাস ওই 2 মেয়েকে পুলিশ স্টেশনের দিকে দৌড়ে যেতে বলে এবং নিজে বন্দুক নিয়ে জম্বিদের গুলি করে আটকাতে থাকে। তখন সারা টিমের লোকেরাও জম্বিদের ওপর গুলি চালানো শুরু করে। এতে অনেক জম্বি মারা যায়, কিন্তু জম্বিদের সংখ্যায় কোনো কমতি আসছিল না, বরং আশেপাশে যত জম্বি ছিল তারা সবাই গুলির শব্দ শুনে এদের দিকে এগিয়ে আসতে থাকে। তাই এবার থমাসও দ্রুত পুলিশ স্টেশনের ভেতরে চলে আসে। থমাস ভেতরে আসতেই দরজা বন্ধ হতে থাকে। দরজা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে থমাস বাইরে একটি বিশাল বড় মনস্টার জম্বি দেখতে পায়, যে তার মুখে একটি চাদর দিয়ে ঢেকে রেখেছে। ওই জম্বিটিকে দেখে থমাস তার উপর অনেকগুলো গুলি চালায়, কিন্তু জম্বিটির উপর গুলির কোনো প্রভাবই পড়ছিল না। ওই জম্বিটি থমাসের দিকে খুব রাগের মাথায় তাকিয়েছিল, সাথে থমাসও জম্বিটির দিকে রাগে চোখে তাকিয়ে থাকে। এটি দেখে আমরা বুঝতে পারি যে এরা দুজন একে অপরকে আগে থেকেই চেনে এবং এদের মধ্যে আগে থেকেই শত্রুতা আছে। এরপর দরজা বন্ধ হওয়ার পর একজন বৃদ্ধ লোক, যে ওখানকার চিফ, সে সারাকে জিজ্ঞেস করে এই লোকটিকে এবং তোমার সাথে কি করছে। তখন সারা জানায় আমাদের ওপর একটি গ্যাংয়ের কিছু লোক হামলা করেছিল, যেখানে আমার সাথে থাকা 3 জন লোক মারা গেছে এবং আমি ওই গ্যাংয়ের হাতে মারা যেতাম, কিন্তু তখনই সেখানে থমাস চলে আসে এবং থমাস আমার প্রাণ বাঁচায়।
তারপর চিফ থমাসকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করতে এসেছো। তখন থমাস জানায় আমি এই শহরে একা থাকি এবং প্রতিদিন যেখানেই জম্বি দেখতে পাই তাদের মেরে ফেলি, কারণ এই জম্বিদের কারণেই আমার স্ত্রী মারা গেছে। আর যতক্ষণ না আমি আমার স্ত্রীর খুনি জম্বিকে মারছি ততক্ষণ আমি জম্বিদের মারতে থাকবো। এসব শুনে চিফের থমাসের কথার ওপর বিশ্বাস হতে শুরু করে এবং তাকে আজকের রাতটা এখানেই কাটানোর অনুমতি দেয়। কিন্তু চিফের এই সিদ্ধান্তে সেখানে দাঁড়িয়ে থাকা তাদের এক সঙ্গী ডনজি নামের এক লোক খুশি হয় না এবং সে দাবি করে যে থমাস ওই গ্যাংয়েরই লোক যারা আমাদের 3 সঙ্গীকে মেরেছে এবং থমাস এখানে আমাদের খাবার আর বন্দুক চুরি করতে এসেছে। ডনজির কথায় সবাই যখন থমাসের বিরুদ্ধে চলে যাচ্ছিল তখন সারা মাঝখানে এসে সবাইকে শান্ত করে এবং কথা ঘুরিয়ে দিয়ে বলে যে আমি একটি প্লেনের জায়গার সন্ধান খুঁজে পেয়েছি যেটা এখনো সচল। এই কথা শুনে সবাই সারার কথা মন দিয়ে শুনতে থাকে। তখন সারা সবাইকে প্লেনের ছবি দেখায় এবং ম্যাপে একটি জায়গার দিকে ইশারা করে বলে প্লেনটি এখানেই আছে, যা একদম ঠিক অবস্থায় আছে এবং এই প্লেনটি এখান থেকে 150 কিলোমিটার দূরে। তাই যদি আজ রাতে আমরা বেঁচে থাকতে পারি তবে কাল আমরা প্লেনের কাছে পৌঁছে এই শহর চিরতরে ছেড়ে চলে যেতে পারবো। সারার এই কথা শুনে সবাই খুব খুশি হয়, কিন্তু তারা জানতো না যে এখানে আর একটি রাত কাটানো খুব কঠিন, কারণ ওই জম্বিরা এখন তাদের ঠিকানার কথা জেনে গেছে। এরপর চিফ থমাসকে বলে তুমি সারার প্রাণ বাঁচিয়েছ এবং সারা তোমার সম্পর্কে অনেক ভালো কথা বলেছে, কিন্তু আমার এখনো তোমার ওপর পুরোপুরি ভরসা নেই। তাই আজ রাতে তুমি এখানে থাকতে পারো, তবে ঘুমানোর আগে তোমার বন্দুক আমাদের দিয়ে দিতে হবে, তা না হলে তোমার এখান থেকে চলে যেতে হবে। কিন্তু থমাস বন্দুক দিতে অস্বীকার করে। তখন সারা তার কাছে আসে এবং তাকে বলে যে বন্দুক ওদের দিয়ে দাও, কাল সকাল হতেই তুমি তোমার বন্দুক ফিরে পাবে। থমাস সারার কথা মেনে নেয় এবং নিজের বন্দুক ওদের দিয়ে দেয়। এরপর চিফের ছেলে ইথান থমাসকে তার ঘুমানোর জায়গা দেখানোর জন্য নিয়ে যেতে থাকে। পথে থমাস অনেক লোককে সেলের জেলখানার ভেতরে বন্দী অবস্থায় দেখে, যারা আসলে জম্বিদের হাত থেকে বেঁচে যাওয়া মানুষ। ইথান তখন থমাসকে বলে আমার বাবার কথাই তুমি কিছু মনে করো না, আমার বাবা কোনো খারাপ মানুষ নন, শুধু তিনি এখানে আসা একজন নতুন অজানা লোকের কারণে সবার জীবন বিপদে ফেলতে চান না, কারণ আগেই জম্বিদের কারণে আমার এক ভাই মারা গেছে। থমাস ইথানকে সেই শক্তিশালী জম্বিটার কথা জিজ্ঞেস করে। ইথান অবাক হয়ে বলে তুমি কি আলফা জম্বিকে দেখেছো? ওই জম্বিটি সবার লিডার এবং খুব চালাক ও শক্তিশালী। সব জম্বি তাকে ভয় পায় এবং তার কথা শোনে। ওই জম্বি লিডার এখান থেকে কিছুটা দূরে একটি বড় হোটেল দখল করে নিয়েছে এবং তারা সবাই ওই হোটেলেই থাকে। দিনের বেলা তারা ঘুমিয়ে পড়ে এবং যখন রাত হয় তখন তারা শিকারের জন্য বাইরে বেরিয়ে আসে। কিন্তু এখন জলদি আমাদের এখান থেকে বের হতে হবে, কারণ আগে ওরা আমাদের ঠিকানার কথা জানতো না, কিন্তু আজ তোমার আসার কারণে ওই জম্বিরা আমাদের ঠিকানা জেনে গেছে। তাই কাল বিকেল হতেই তারা আমাদের ওপর হামলা করবে। এরপর ইথান থমাসকে একটি সেলে বন্দী করে দেয় এবং থমাস সেখানে ঘুমিয়ে পড়ে। রাতে থমাস তার স্ত্রীকে স্বপ্নে দেখে, যেখানে তার স্ত্রী থমাসকে বলছে যে তুমি আমার প্রতিশোধ নিয়েছো কিনা। এই স্বপ্ন দেখে থমাসের চোখ খুলে যায় এবং সে নিজের সামনে সারাকে বসে থাকতে দেখে, যে অনেকক্ষণ ধরে তাকেই দেখছিল। সারা তার কাছে ক্ষমা চেয়ে বলে আমাদের তোমাকে সেলে বন্দী করতে হলো, কিন্তু আমরা এই সব তোমার নিরাপত্তার জন্যই করেছি। এখানে তাদের দুজনের মধ্যে কথা হতে থাকে এবং তখনই সারা থমাসের হাতে কারো নাম লেখা দেখতে পায়। এটি দেখে সারা জিজ্ঞেস করে তোমার হাতে লেখা ওই নামটি কার? তখন থমাস জানায় নামটি আমার স্ত্রীর। থমাস বলে ওই আলফা জম্বি আমার থেকে আমার সবচেয়ে প্রিয় জিনিস আমার স্ত্রীকে কেড়ে নিয়েছে। এখন আমি যতক্ষণ না ওই জম্বি লিডারকে মেরে আমার স্ত্রীর প্রতিশোধ নিচ্ছি ততক্ষণ আমি শান্তিতে থাকতে পারবো না। সারা বলেছে ওই জম্বি লিডার খুব বিপজ্জনক, তাকে মারা এত সহজ নয়। তখন থমাস বলে আমি গত 1 বছর ধরে এই দিনটির অপেক্ষায় ছিলাম যে কবে আমার সাথে ওই জম্বি লিডারের দেখা হবে। তখন সারা থমাসকে বলে কাল আমরা প্লেনে করে এমন এক জায়গায় যেতে চলেছি যেখানে জম্বিরা কোনোদিন আসতে পারবে না, কারণ ওই জায়গাটি একটি মরুভূমির মাঝখানে। তাই জম্বিরা যদি সেখানে আসার চেষ্টা করে তবে তারা রোদে পুড়ে মারা যাবে। তাই কাল যদি তুমি আমাদের সাথে যেতে চাও তবে যেতে পারো। এই বলে সারা সেখান থেকে চলে যায়। গল্পের এই পর্যায়ে এসে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন সেলে থাকা সবাই ঘুমাচ্ছিল এবং গার্ডরা বাইরে পাহারা দিচ্ছিল। তখনই কন্ট্রোল রুমে ইথান দেখে যে সিসিটিভি কাজ করছে না। এটি দেখে সে কিছু বুঝতে পারছিল না যে হঠাৎ ক্যামেরা কিভাবে খারাপ হয়ে গেল।
তখন একজন পাহারাদার গার্ড খুব অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আওয়াজ অনুসরণ করে যখন ওই গার্ড সেদিকে যায় তখনই পেছন থেকে একটি জম্বি তার উপর হামলা করে এবং ওই জম্বিটি গার্ডকে মেরে ফেলে। এরপর জম্বিটি থমাসের সেলের দিকে যায় এবং সেখানে দাঁড়িয়ে থাকা একজন গার্ডের ওপর হামলা করে, কিন্তু সৌভাগ্যবশত থমাসের সেলটি লক করা ছিল, যে কারণে ওই জম্বিটি থমাসের ওপর হামলা করতে পারে না এবং সেখান থেকে অন্যদিকে চলে যায়। এবার সুযোগ বুঝে থমাস একটি ধারালো পিন দিয়ে নিজের সেলের লক খুলে ফেলে এবং সেল থেকে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে ওই জম্বিটি অন্য একজন গার্ডের ওপর হামলা করে এবং তার হাতে কামড়ে দেয়। তখন পুরো জেলে হুলস্থুল পড়ে যায় এবং সবাই দৌড়ে নিজেদের জীবন বাঁচানোর জন্য একটি বড় সেলের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু তখনই সেখানে একটি বিশাল শক্তিশালী জম্বি পৌঁছে যায় এবং সে সেলের দরজা খোলার চেষ্টা করছিল। সে প্রায় ভেতরে ঢুকেই পড়েছিল। ঠিক তখনই সেখানে থমাস চলে আসে এবং থমাস জম্বিটির মাথায় গুলি করে তাকে মেরে ফেলে এবং এদের প্রাণ বাঁচায়। জম্বিটিকে মৃত দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পর সেখানে গার্ডরা চলে আসে এবং দেখে যে তাদের পৌঁছানোর আগেই থমাস জম্বিটিকে মেরে ফেলেছে, আর এই সব ওখানকার চিফও দেখে নেয়। এখন যখন সবাই নিজ নিজ সেলের দিকে যেতে থাকে তখন এক গার্ডের হাত দিয়ে রক্ত বের হচ্ছিল। অন্য একজন গার্ড তা লক্ষ্য করে। এটি দেখে সবাই ওই লোকটির থেকে দূরে দাঁড়িয়ে যায়, কারণ জম্বি কামড়ানোর ফলে ওই গার্ড এখন যে কোনো সময় জম্বি হয়ে যেতে পারে। তাই সবাই ওই গার্ডকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। ওই গার্ডও বুঝে যায় যে এরা আমাকে মেরে ফেলবে, তাই সে তার ছেলেকে বলে, বাবা তুমি ঘরের ভেতরে চলে যাও, আমি একটি জরুরি কাজে বাইরে যাচ্ছি। এটি শুনে ওই গার্ডের স্ত্রী কাঁদতে কাঁদতে তার ছেলেকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। এবার দেখতে দেখতে ওই গার্ড জম্বিতে পরিণত হতে শুরু করে এবং সে পুরোপুরি জম্বি হওয়ার আগেই চিফ তাকে গুলি করে মেরে ফেলে। পরের দিন সকাল হতেই সবাই জড়ো হয়, কারণ আজ তাদের এখান থেকে বের হতে হবে। কিন্তু যখন তারা দেয়ালে থাকা দরজার বোতামে টিপে তখন দরজা খোলার বদলে একটুও নড়ে না, যেন কেউ বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে। তাই তারা মেইন গেট ছেড়ে পুলিশ স্টেশনের অন্য একটি ছোট গেট দিয়ে বাইরে আসে। বাইরে আসতেই তাদের চোখ কপালে ওঠে, কারণ সামনের রাস্তা জম্বিরা গাড়ি দিয়ে ব্লক করে রেখেছিল, যে কারণে তারা গাড়িতে বসে এখান থেকে বের হতে পারবে না। এমন পরিস্থিতিতে তারা বেশ চিন্তিত হয়ে পড়ে এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে ভাবতে থাকে। চিফ বলে যে আমাদের দ্রুত কিছু করতে হবে, কারণ যদি বিকেল হয়ে যায় তবে এই জম্বিরা আমাদের উপর হামলা করবে এবং আমরা সবাই মারা যাব। কারো মাথায় আসছিল না যে পরবর্তী পদক্ষেপ কি হবে। তখন থমাস বলে, আমার কাছে একটি প্ল্যান আছে। যদি আমরা জম্বিদের লিডারকে মানে সেই আলফা জম্বিটিকে মেরে ফেলতে পারি তবে আমাদের কাজ সহজ হয়ে যাবে, কারণ জম্বি লিডার মারা যাওয়ার পর বাকি সব জম্বিদের মধ্যে পরবর্তী লিডার হওয়ার লড়াই শুরু হয়ে যাবে, আর এভাবে তারা একে অপরকে মেরে নিজেরাই শেষ হয়ে যাবে। না হলে আমাদের নিজেদেরই তাদের উপর হামলা করা উচিত, কারণ এখন তারা পাশের হোটেলে ঘুমাচ্ছে। যদি আমরা গোপনে গিয়ে সেখানে বোমা ফিট করি তবে আমরা এক ঝটকায় সব জম্বিকে মারতে পারবো। কিন্তু এই কাজে অনেক ঝুঁকি ছিল, তাই চিফ এমনটা করতে নিষেধ করেন। তখন থমাস বলে যে আমরা কতদিন এই জম্বিদের হাত থেকে পালিয়ে বেড়াবো, তাই আমি জম্বিদের মারতে যাচ্ছি। যদি আমার সাথে কেউ যেতে চায় তো ভালো, না হলে আমি একাই যাব। শুধু আপনারা আমাকে কিছু বোমা আর একটি বন্দুক দিন। থমাসের কথা শুনে চিফের ছেলে ইথান থমাসের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তখন আরো কিছু লোক থমাসের সাথে যেতে রাজি হয় এবং তারা তাদের লিডার চিফকে বলে যে আমরা বিকেল হওয়ার আগে ওই প্লেন পর্যন্ত পৌঁছাতে পারবো না, কারণ প্লেনটি এখান থেকে পুরো 150 কিলোমিটার দূরে। যদি আমরা জম্বিদের সাথে না লড়ে প্লেনের দিকে রওনা দিই তবে পথে জম্বিরা আমাদের ঘিরে মেরে ফেলবে। তাই মরার চেয়ে ভালো যে আমরা একবার এই জম্বিদের সাথে লড়ার চেষ্টা করি। এবার পুরো টিমের কথা শুনে না চাইতেও চিফ থমাসের কথা মেনে নেয়। এরপর তারা প্রস্তুতি নিতে শুরু করে। তখনই সারা ইথানের কাছে আসে এবং তাকে বলে যে আমাদের কি থমাসের উপর ভরসা করা উচিত? আমার তো মনে হয় সে নিজের কাজ হাসিল করার জন্য আমাদের ব্যবহার করছে। কিন্তু ইথান সারাকে বলে, তুমি তো তাকে এখানে নিয়ে এসেছো এবং যখন সে এখানে এসেছিল তখন তুমি তাকে সাপোর্ট করেছিলে, আর এখন কেন এমন কথা বলছো? সে তোমার প্রাণ বাঁচিয়েছে, আর রাতে যখন এখানে জম্বি ঢুকেছিল তখন থমাস এখানকার সবার প্রাণ বাঁচিয়েছে। আর তার জম্বিদের সাথে লড়ার আইডিয়া একদম ঠিক, কারণ যদি আমরা জম্বিদের সাথে লড়াই করে নিজেদের জীবন বাজি না ধরি তবে আমাদের ওপর যে কোনো সময় হামলা হতে পারে, আর এখানে যত শিশু, বৃদ্ধ, যুবক, সার্ভাইভার আছে তারা সবাই মারা যেতে পারে। এরপর তাদের পুরোপুরি প্রস্তুতি হয়ে যায় এবং তারা 3টি গ্রুপ তৈরি করে, যার মধ্যে একটি গ্রুপ এই পুলিশ স্টেশনেই এখানকার লোকজনদের দেখাশোনা করবে। দ্বিতীয় গ্রুপটি কিছু গাড়ি খুঁজতে বেরিয়ে পড়ে, যাতে জম্বিদের মারার পর
সবাই গাড়িতে বসে এখান থেকে চলে যেতে পারে। আর তৃতীয় গ্রুপটি জম্বিদের সাথে লড়তে তাদের হোটেলের দিকে রওনা দেয়, যার মধ্যে থমাস, ইথান এবং আরো কিছু সঙ্গী ছিল। কিছুক্ষণ পর তারা ওই হোটেলে পৌঁছে যায়। সেখানে তারা খুব সতর্ক হয়ে পা টিপে টিপে সামনে এগোতে থাকে, যাতে জম্বিরা কোনো শব্দ না পায়। হোটেলের ভেতরে চারদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল, তাই তারা টর্চ লাইট দিয়ে প্রতিটি কোণা খুঁজতে থাকে। তখনই একটি ঘর থেকে তারা অদ্ভুত গোংরানির শব্দ শুনতে পায়। সেটি শুনে তারা সঙ্গে সঙ্গে ওই ঘরে টর্চ চালায়। ভেতরের দৃশ্য ছিল খুবই ভয়াবহ। তারা দেখতে পারে একটি জম্বি কোনো মানুষকে খাচ্ছে, আর এখন ওই জম্বিটি তাদেরও দেখে ফেলেছে। তাই তারা সঙ্গে সঙ্গে ওই জম্বিটিকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা আবার বাকি জম্বিদের খোঁজার জন্য সামনে এগোয় এবং হাঁটতে হাঁটতে হোটেলের বেসমেন্ট পর্যন্ত পৌঁছে যায়। সেখানকার দৃশ্য দেখে তাদের চোখ কপালে ওঠে, কারণ সেখানে একটি বা দুটি নয়, বরং অগণিত জম্বি ঘুমাচ্ছিল। এখন তাদের খুব ভয় লাগছিল যে যদি সামান্য শব্দে একটি জম্বিও জেগে যায় তবে তাদের টুকরো টুকরো করে দেবে। কিন্তু তাদের জন্য ভালো ব্যাপার ছিল যে সব জম্বি একসঙ্গে দলবদ্ধ হয়ে ঘুমাচ্ছিল, তাই যদি তারা এখানে চারদিকে বোমা ফিট করতে পারে তবে এক ছটকায় সব জম্বি মারা যাবে। কিন্তু এই কাজ ছিল খুবই ঝুঁকিপূর্ণ, তাই জম্বিদের মাঝখান দিয়ে গিয়ে বোমা রাখতে কেউ রাজি হচ্ছিল না। কিন্তু তখনই একজন সৈনিক নিজের জীবন বাজি রেখে জম্বিদের মাঝে বোমা রাখতে রাজি হয়ে যায়। এরপর ওই সৈনিক বোমা নিয়ে খুব ধীর পায়ে সামনে এগোতে থাকে এবং অনেকগুলো ঘুমন্ত জম্বিকে পার করে যায়। কিন্তু যখনই সে জম্বিদের মাঝখানে পৌঁছায় এবং পরবর্তী পদক্ষেপ নিতে যায়, তখনই একটি জম্বি ওই পাশেই পাশ ফিরে যায়। এটি দেখে ভয়ে ওই সৈনিক এক জায়গায় জমে যায় এবং একটুও নড়ে না, কারণ সে জানতো যদি সে সামান্য নড়ে তবে তার মৃত্যু নিশ্চিত। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন ওই সৈনিক বুঝতে পারে যে জম্বিটি গভীর ঘুমে আছে, তখন সে ধীরে ধীরে পা তুলে অন্যদিকে যেতে থাকে এবং আরো কিছু জম্বিকে পার করে অন্য পাশে পৌঁছে যায়। কিন্তু আলফার ডেরা শেষ করা কি এতটাই সহজ? অন্য পাশে পৌঁছে সৈনিকটি খুব খুশি হয়ে যায়, কিন্তু তার এই খুশি ছিল অল্প সময়ের জন্য, কারণ যখনই সে বোমা ফিট করতে যাবে তখনই পেছন থেকে জম্বি লিডার এসে তার গলায় কামড়ে দেয়। এটি দেখে থমাস সঙ্গে সঙ্গে জম্বি লিডারকে গুলি করে, কিন্তু জম্বি লিডার বেঁচে সেখান থেকে পালিয়ে যায় এবং গুলির শব্দ শুনে সব জম্বি জেগে ওঠে। জম্বিদের জেগে উঠতে দেখে তারা বোমা সেখানেই ফেলে বাইরের দিকে দৌড়াতে শুরু করে এবং তখন সব জম্বি তাদের পিছু নেয়। তখনই তারা নিচে বেসমেন্টে ছেড়ে আসা বোমা ব্লাস্ট করে দেয়, যাতে অনেক জম্বি মারা যায়। কিন্তু তারপরও বেঁচে থাকা অনেক জম্বি তাদের পিছু নিতে থাকে, আর এই দৌড়াদৌড়ির মধ্যে তারা সবাই একে অপরের থেকে আলাদা হয়ে যায়। এরই মধ্যে তাদের এক সঙ্গী একটি ঘরের ভেতরে আটকা পড়ে যায়। শত শত জম্বি তাকে ঘিরে ধরলেও সে দমে যায়নি, একাই অনেকগুলোকে খতম করে। কিন্তু একটি জম্বি এসে তাকে কামড়ে দেয় এবং সে নিজেও ইনফেক্টেড হয়ে পড়ে। সে জানতো সে আর বাঁচবে না, তাই সেই সৈনিক একটি গ্রেনেড তোলে এবং যখনই জম্বিরা তার কাছে আসে সে নিজের সাথে ওই সব জম্বিকে বিস্ফোরণে উড়িয়ে দেয়। এদিকে থমাস তখন ইথানকে বলে আমাদের যেভাবেই হোক ছাদে পৌঁছাতে হবে, কারণ সূর্যের আলোয় এখন ওদের একমাত্র অস্ত্র। তাই তারা দৌড়ে উপরের ছাদের দিকে যেতে থাকে, কিন্তু উপরের একটি ফ্লোরে অনেকগুলো জম্বি তাদের পিছু নেয়। কিন্তু এই দুজন নিজেদের বাঁচিয়ে অনেক জম্বিকে মেরে কোনো মতে ছাদ পর্যন্ত পৌঁছে যায়। তখন থমাস জম্বি লিডারকে দেখতে পায়, যে খুব রাগের মাথায় তাদের দেখছিল এবং জম্বি লিডার আশেপাশে দাঁড়িয়ে থাকা জম্বিদের ইশারা করে নিচে পাঠিয়ে দেয়। এখন এই দুজন ওপরের ছাদে তো চলে এসেছে, কিন্তু তারা এখন এখানেই ফেসে গেছে, কারণ তারা এখান থেকে নামার কোনো রাস্তা পাচ্ছিল না এবং যদি সিঁড়ি দিয়ে যেত তবে জম্বিরা তাদের জ্যান্ত ছাড়তো না। ইথান ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে দড়ি কোথায়। আসলে তাদের এক সঙ্গী যার কাছে দড়ি ছিল সে তখনও ছাদ পর্যন্ত পৌঁছাতে পারেনি, তাই ইথান তার ওই সঙ্গীর সাথে ওয়াকিটকিতে যোগাযোগ করে এবং তাকে জিজ্ঞেস করে যে তুমি কোথায়। তখনই তাদের ওই সঙ্গী জানায় যে আমি ছাদের নিচের ফ্লোরে আছি, কিন্তু আমি ওপরে ছাদে আসতে পারছি না, কারণ আমাকে জম্বি কামড়ে দিয়েছে, তাই জলদি তোমরা আমাকে সাহায্য করতে এসো। কিন্তু তখন নিচের ফ্লোরে যাওয়া ছিল সবচেয়ে বড় বিপদ, কারণ যদি তারা নিচের ফ্লোরে যায় তবে সেখানে আগে থেকেই তাদের অপেক্ষায় থাকা জম্বি লিডার তাদের মেরে ফেলবে। তখনই থমাসের মাথায় একটি আইডিয়া আসে এবং সে ইথানকে বলে যে আমি এখানে ছাদে দাঁড়িয়ে জম্বিদের অন্যদিকে সরিয়ে নেব, তখন তুমি সুযোগ বুঝে গোপনে নিচে গিয়ে তোমার সঙ্গীর কাছ থেকে দড়ি নিয়ে আসবে। ইথানের এই আইডিয়া পছন্দ হয়। এরপর থমাস রোদ থেকে কিছুটা সামনে গিয়ে অন্ধকারে দাঁড়িয়ে জম্বি লিডারকে জোরে জোরে ডাকতে শুরু করে এবং তাকে বলে যে আমি এখানে আছি।
এসে আমার ওপর হামলা করো। অন্যদিকে ইথান গোপনে নিচের ফ্লোরে পৌঁছে যায় এবং সেখানে ঘরগুলো তল্লাশি করতে করতে সে তার বন্ধুকে পেয়ে যায় যার কাছে দড়ি ছিল। কিন্তু এখন তাদের ওই সঙ্গী পুরোপুরি জম্বিতে রূপান্তরিত হয়ে গিয়েছিল। তাই ইথান তার কাছে গিয়ে ধীরে ধীরে তার থেকে দড়ি নেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই সে জেগে ওঠে এবং জেগে উঠেই ইথানের ওপর হামলা করে। তবে তখনই সেখানে থমাস চলে আসে এবং থমাস তাকে গুলি করে মেরে ফেলে ইথানকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুজন দড়ি নিয়ে আবার ছাদে ফিরে আসে এবং দ্রুত দড়ি খুলে এখান থেকে নামার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তখনই ইথান দেখে যে তার হাত থেকে রক্ত বের হচ্ছে এবং সে বুঝে যায় যে তাকে জম্বি কামড়ে দিয়েছে। এই সব থমাসও দেখে নেয়। তখন ইথান নিজেই থমাসকে বলে, আমাকে মেরে ফেলো, না হলে আমি তোমার জন্য বিপদ হতে পারি। তখন না চাইতো থমাস ইথানকে মেরে ফেলে। অন্যদিকে পুলিশ স্টেশনে থাকা লোকজন গাড়ির অপেক্ষা করছিল এবং তখনই তাদের এক সঙ্গী একটি গাড়ি নিয়ে চলে আসে। কিন্তু গাড়িটি দেখে তারা খুশি হওয়ার বদলে মন খারাপ করে, কারণ এত লোকের জন্য এত ছোট একটি গাড়ি যথেষ্ট ছিল না। তখন যে লোকটি গাড়ি নিয়ে এসেছিল সে তার কিছু সঙ্গীকে বলে যে আমাদের নিজেদের প্রাণ বাঁচানো উচিত, চলো আমরা পালিয়ে যাই। কিন্তু ওই লোকটির বাকি সঙ্গীরা এমনটা করতে রাজি হয় না। শেষ পর্যন্ত তাদের আরেক সঙ্গী একটা বড় বাস নিয়ে আসায় সবার মনে আশার আলো জাগে। অন্যদিকে আমরা থমাসকে দেখি যে ওপরের ছাদ থেকে দড়ি বেয়ে নিচে নেমে আসে। এরপর থমাস সেখান থেকে দৌড়াতে থাকে এবং জম্বিরও তার পিছু নেয়। তখনই আকাশে মেঘ চলে আসে, যে কারণে সূর্য মেঘের আড়ালে ঢাকা পড়ে যায় এবং এখন সূর্যের আলো না থাকার কারণে দিনের বেলাতেও জম্বিদের কিছু হচ্ছিল না। থমাস দ্রুত দৌড়ে পুলিশ স্টেশনের কাছে পৌঁছে যায়। তখন চিফ তাকে দেখতে পায় এবং চিফ এটাও দেখে যে থমাসের পেছনে জম্বিদের দল ছুটে আসছে। তাই সে সেখানে থাকা লোকজনকে সতর্ক করে জলদি পুলিশ স্টেশনের ভেতরে চলে আসতে বলে। এরপর সবাই দ্রুত ভেতরে চলে আসে। চিফ ওপর থেকে থমাসের পেছনে থাকা জম্বিদের গুলি করে মেরে ফেলে, কিন্তু দু একটি জম্বিকে মেরে জম্বিদের সংখ্যায় কোনো তফাৎ আসছিল না। থমাস তখন পুলিশ স্টেশনের ভেতরে চলে আসে, কিন্তু তখন জম্বিরও পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে পড়ে। এখন এরা জম্বিদের হাত থেকে কোনো মতে নিজেদের বাঁচিয়ে সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় চলে যায়। এরপর তারা দ্রুত দরজা বন্ধ করে দেয়। এসব হট্টগোলের মধ্যে চিফ থমাসের ওপর খুব রেগে যায় এবং থমাসকে বলে যে তোমার কারণে আমরা এই বিপদে পড়েছি এবং তোমার কারণেই আমার ছেলের প্রাণ গেছে। এই সব শুনে থমাসও রেগে যায় এবং তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তখন সেখানে সারা এসে বলে, এটি নিজেদের মধ্যে লড়াই করার সময় না, আমাদের সামনে কি করা উচিত সেই সম্পর্কে ভাবো। এখন নিজেদের বাঁচানোর কোনো রাস্তা খোঁজার জন্য তারা সিসিটিভি রুমে চলে যায়। সেখানে তারা স্ক্রিনে দেখেছে জম্বিরা পুরো পুলিশ স্টেশনের প্রতিটি জায়গায় ছড়িয়ে পড়েছে। সাথে তারা এটাও দেখেছে যে লোকটি গাড়ি নিয়ে এসেছিল সে একাই গাড়িতে বসে বেরিয়ে যাচ্ছে। গাড়ির শব্দ শুনে পুলিশ স্টেশনের ভেতরে যে জম্বিরা ঢুকেছিল তারা সবাই পুলিশ স্টেশন থেকে বের হয়ে গাড়ির পেছু নেয়। আর এই সব ভেতরে সিসিটিভি রুমে বসে থাকা লোকজন দেখছিল। এখন সব জম্বি বাইরে চলে যাওয়ার পর থমাসের মাথায় একটি আইডিয়া আসে। সে সেখানে থাকা লোকজনকে বলে জম্বিরা কিছুক্ষণ পর আবার ফিরে আসবে, তাই এখানে যত বৃদ্ধ, শিশু এবং সার্ভাইভার আছে তাদের সবাইকে জলদি বাসে বসিয়ে দাও, আর আমরা এখানে পুলিশ স্টেশনে ওই জম্বিদের মোকাবেলা করব। অন্যদিকে আমরা নিজের সব সঙ্গীকে ছেড়ে একা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়া লোকটিকে দেখি, যে খুব দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছে এবং তার পেছনে বিশাল জম্বির বাহিনী ছুটে আসছে। কিছুটা দূরে যাওয়ার পর সামনের রাস্তা ব্লক ছিল, তাই সে গাড়ি রিভার্স করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে জম্বিরা তার কাছে পৌঁছে যায় এবং চারপাশ থেকে তাকে ঘিরে ফেলে। তখন ওই লোকটি বুঝে যায় যে এই জম্বিরা তাকে মেরেই ফেলবে, তাই জম্বিদের হাতে মারা যাওয়ার বদলে সে নিজেই নিজেকে গুলি করে দেয়। অন্যদিকে আমরা পুলিশ স্টেশনের দৃশ্য দেখি, যেখানে সবাই প্রস্তুত হয়ে বসেছিল, কারণ তারা জানে কিছুক্ষণ পর জম্বিরা আসতে চলেছে। আর কিছুক্ষণ পরেই জম্বি লিডার পুলিশ স্টেশনে পৌঁছে যায়, যেখানে সে সব জম্বিকে ভেতরে যাওয়ার নির্দেশ দেয়। নির্দেশ পেতেই সব জম্বি দ্রুত ভেতরের দিকে এগোতে থাকে। আর এখানে আগে থেকে তৈরি হয়ে থাকা এই লোকগুলো জম্বিদের ওপর গুলি বর্ষণ শুরু করে দেয়। কিন্তু যখন গুলিতে কাজ হচ্ছিল না তখন থমাস বোমা ছুড়ে অনেকগুলো জম্বিকে উড়িয়ে দেয়। সেখানে টিমের দুই সঙ্গী, এক ছেলে এবং এক মেয়ে, জম্বিদের সাথে লড়াই করছিল, কিন্তু তখনই টিমের ওই মেয়েটিকে এক জম্বি ভেতরের দিকে টেনে নিয়ে যায় এবং তাকে মেরে ফেলে। কিছুক্ষণ পর জম্বিরা ওই অন্য লম্বা চুলওয়ালা ছেলেটিকেও মেরে ফেলে। এখন পুরো স্টেশনে শুধু থমাস আর চিফ জীবিত ছিল। চিফ জম্বিদের গুলি করার চেষ্টা করে, কিন্তু তখনই জম্বি লিডার এসে চিফকে মেরে ফেলে। এখন শুধু একা থমাসই জীবিত বেঁচে আছে। আর তখনই ঘটে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, থমাস এবং জম্বি লিডার একে অপরের মুখোমুখি হয়। সেই আলফা জম্বিটা তার সাথে আসা 3টি জম্বিকে থমাসের ওপর হামলা করার জন্য নির্দেশ দেয়।
কিন্তু থমাস খুব সহজেই ওই 3টি জম্বিকে মেরে ফেলে। এরপর জম্বি লিডার নিজে থমাসের সাথে লড়াই করতে আসে এবং তাদের মধ্যে এক হাতাহাতি ফাইট শুরু হয়। কিন্তু আলফা জম্বিটি ছিল বিশাল শক্তিশালী। আলফার শক্তির সামনে থমাস কিছুই ছিল না। থমাস কোনো মতে সাহস সঞ্চয় করে জম্বি লিডারের ওপর ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু ছুরির আঘাতে জম্বি লিডারের কোনো ক্ষতি হচ্ছিল না। তাই থমাস বুঝে যায় যে জম্বি লিডার অনেক বেশি পাওয়ারফুল। তাই থমাস বুদ্ধি করে ওপরের ছাদের দিকে দৌড়াতে থাকে। তখন জম্বি লিডারও দৌড়ে তার পিছু নেয় এবং কিছুক্ষণ পরেই থমাসের সামনে সিঁড়ি চলে আসে, যার ওপর থমাস দ্রুত চড়তে থাকে এবং ওপরে দরজা পর্যন্ত পৌঁছে সেখানে দাঁড়িয়ে যায়। জম্বি লিডার থমাসকে ধরার জন্য দ্রুত তার পেছনে যায় এবং যখনই জম্বি লিডার থমাসের কাছে পৌঁছায় তখনই থমাস দরজা খুলে নিজের সাথে জম্বি লিডারকেও বাইরে রোদে ফেলে দেয়। রোদে আসতেই জম্বি লিডার জ্বলতে শুরু করে, তার শরীর থেকে ধোঁয়া বের হতে থাকে এবং শেষ পর্যন্ত জম্বি লিডার ছটফট করতে করতে মারা যায়। এখন জম্বি লিডার মারা যাওয়ার পর যখন থমাস ছাদের প্রান্ত থেকে নিচে তাকায় তখন সে নিচে দাঁড়িয়ে থাকা বাসটি দেখতে পায়, যেখান থেকে লোকজন বাইরে বেরিয়ে আসে। এটি দেখে থমাস খুশি হয়ে যায় এবং নিচে নেমে তাদের কাছে যায়। নিচে আসতেই সারা থমাসের কাছে আসে এবং সারা থমাসকে ধন্যবাদ জানায়। এরপর তাদের দুজনের মধ্যে কথাবার্তা হয় এবং তাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি যে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এরই সাথে এই গল্প এখানেই শেষ হয়ে যায়।